ব্রাহ্মণ বলতে আমরা কাদের বুঝি, মানে যাদের ব্রহ্মজ্ঞান বা জগতের এটার্নাল রিয়েলিটির ব্যাপারে জ্ঞান লাভ হয়েছে। এই জ্ঞান বা নলেজ তারা তাদের সাধনার মাধ্যমে লাভ করেছেন, যা কোনো ফাইন্যান্সিয়াল পারপাস বা অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য নয়। তাই আমরা দেখতে পাই হাজার হাজার বছর পুরনো বেদ, উপনিষদ, গীতা আজও ওপেনহাইমার, নিলস বোর, হাইজেনবার্গ, কার্ল সেগানের মতো সায়েন্টিস্টদের অনুপ্রেরণা দেয়। আজকের দিনের প্রকৃত ব্রাহ্মণরা হলেন ডক্টর আব্দুল কালামের মতো বিজ্ঞানীরা, যারা অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছেন আর সারা জীবন জ্ঞানের তপস্যাতেই মগ্ন ছিলেন। মানে আমাদের পুরা কাহিনী বলছে যে ব্রাহ্মণত্ব কোনো জন্মসূত্রে পাওয়া নয়, সেটাকে তপস্যার মধ্যে দিয়ে অর্জন করতে হতো। শূদ্র বংশ থেকে যেমন কেউ ব্রাহ্মণ হতে পারত, আবার ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও কেউ কেউ ক্ষত্রিয় বা কেউ শূদ্র বা কেউ রাক্ষস হতে পারত। ছত্রপতি শিবাজি, যিনি বিদেশি মুঘলদের আক্রমণের বিরুদ্ধে লড়াই করে এক স্বাধীন ভারতীয় স্বরাজ্যের স্বপ্ন দেখেছিলেন, আর তার ফলস্বরূপ মারাঠা সাম্রাজ্য একদিন ভারতীয়দের মুঘল শাসন থেকে মুক্ত করে একত্রিত করেছিল, সেই শিবাজির পিতা ছিলেন ভোসলে বংশের, যারা আসলে শূদ্র, আর মাতা জিজাবাই ছিলেন যাদব। মৌর্য সাম্রাজ্য, যার সূত্রপাত চন্দ্রগুপ্ত মৌর্য থেকে, যিনি ময়ূর পালক বংশ মানে শূদ্র বংশে জন্ম, আর গুপ্ত বংশ ছিল অরিজিনালি বৈশ্য বংশ। প্রাচীন ভারতের বর্ণাশ্রম প্রথা আমরা সবাই স্কুলে পড়েছি। সেখানে বলা হয়েছে প্রাচীন ভারত মানেই ব্রাহ্মণ্য সমাজ, অর্থাৎ ব্রাহ্মণদের আধিপত্য, যেখানে শূদ্রদের পায়ের তলাতে পিষে রাখা হতো, তাদের শিক্ষার অধিকার ছিল না। আজকের দিনের যে জাতিভেদ প্রথা বা কাস্ট সিস্টেম আমরা দেখি, তার সূচনা হয়েছিল সেই বৈদিক যুগের বর্ণাশ্রম প্রথার থেকেই, যা ইউরোপিয়ান ক্লাস সিস্টেমের মতোই বা তার চেয়েও খারাপ। সমাজে প্রভাব, প্রতিপত্তি, উন্নতি আর অর্থ উপার্জনের সুযোগ সব ব্রাহ্মণ আর উঁচু বর্ণের লোকেদের হাতেই সীমাবদ্ধ ছিল, আর শূদ্ররা ছিল অস্পৃশ্য। শুধু শূদ্র নয়, নারীদেরও সমান অধিকার ছিল না। শূদ্রদের মতোই নারীদেরও বেদপাঠের অধিকার ছিল না। এই পুরুষতান্ত্রিক ব্রাহ্মণ্য সমাজে শ্রী গৌতম বুদ্ধ এই সামাজিক রীতি ভাঙার জন্যই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন, আর সেটা মধ্যপ্রাচ্য থেকে সুদূর প্রাচ্য মানে মিডল ইস্ট থেকে শুরু করে ফার ইস্ট মানে একদিকে আফগানিস্তান, মঙ্গোলিয়া থেকে শুরু হয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া হয়ে চীন, জাপান পর্যন্ত বিস্তৃত হয়েছিল। পরবর্তী যুগে হিন্দু ধর্মের এই ব্রাহ্মণ বা উচ্চ ধর্মের মানুষদের অত্যাচার থেকে বাঁচতে নিম্ন বর্ণের মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়, যেখানে জাতিভেদ প্রথা বা উচ্চ নিচের কোনো বিভেদ নেই। আর তারপরে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রচলনের মাধ্যমেই ইংরেজরা সমাজের সমস্ত বৈষম্য ঘুচিয়ে সবার উন্নতি করার বা অর্থ উপার্জন করার সুযোগ সুবিধা এনে দেয়, ইত্যাদি প্রভৃতি। মানে একে একে বৌদ্ধ ধর্মের প্রসার, ইসলাম আর ইউরোপিয়ানদের আগমনের ফলে ধীরে ধীরে বৈষম্যমূলক হিন্দু সমাজের কিছুটা শুদ্ধিকরণ হয়। বাকিটা আজকের দিনে কাস্ট বেসড রিজার্ভেশনের মধ্যে দিয়ে এই হিস্টোরিক্যাল ইনজাস্টিসকে রেকটিফাই করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাস বলতে আমাদের যা পড়ানো হয়েছে তার মোটামুটি একটা সারাংশ বা সামারি করলে এটাই দাঁড়ায়। আর বিশেষ করে যদি কোনো উচ্চশিক্ষিত ভারতীয়কে জিজ্ঞেস করা হয় যে প্রাচীন ভারতের ইতিহাস বলতে কি বোঝে, তাহলেও সে হয়তো এটাই বলবে। আর আজকের দিনের রাজনীতিও বলতে গেলে এই ন্যারেটিভসের উপরেই দাঁড়িয়ে রয়েছে। আজ চলুন দেখা যাক এই ধারণাগুলো বা ন্যারেটিভসগুলো কতটা প্রামাণ্য তথ্য বা রিয়েল এভিডেন্সের উপর দাঁড়িয়ে রয়েছে। আজকের ভারতীয় সংস্কৃতি এপিসোডে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। চলুন তাহলে শুরু করি। বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ বলতে আমরা বুঝি যে কোনো একটা ফেনোমেনা বা ঘটনাকে ডেসক্রাইব করতে হলে আমাদের যথেষ্ট পরিমাণে প্রামাণ্য তথ্য বা এভিডেন্স আর ডেটা পয়েন্টকে কালেক্ট করে তার থেকে যে কমন ট্রেন্ডটা বেরিয়ে আসছে তার উপর বেস করে তবেই কোনো থিওরিকে আমরা দাঁড় করাতে পারি। হিস্ট্রিও কিন্তু এক ধরনের বিজ্ঞান, যেখানে এই সায়েন্টিফিক অ্যাপ্রোচটাই খাটে। আজ আমরা সেই অ্যাপ্রোচটাই অ্যাডপ্ট করব, এটা দেখতে যে প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য সমাজের ব্যাপারে বহুল প্রচলিত থিওরিটা কতটা যুক্তিযুক্ত। তার সাথে এটাও দেখার চেষ্টা করব আমাদের এত হাজার হাজার বছরের ইতিহাস কি শুধু একটা থিওরির মধ্যে দিয়ে ব্যাখ্যা করা যায়। আর তার জন্য আমরা ম্যানেজমেন্ট ক্লাসে পড়ানো WH কোশ্চেনের মেথড ইউজ করব, যেখানে হোয়াট, হু, হোয়াই এই শব্দগুলো ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা হয়। চলুন শুরু করা যাক। হোয়াট বা কি, এটাকে আমরা ব্যবহার করি আর এই প্রশ্নগুলোকে এক এক করে অ্যানালাইজ করি। কি বলা হয়েছে আমাদের প্রাচীন ভারতের সমাজের ব্যাপারে?
প্রথমে যেটা বলা হয়েছে, বৈষম্যমূলক বর্ণাশ্রমের মাধ্যমে ভারতীয় সমাজ উচ্চ এবং নিম্ন এই দুটি ভাগে বিভক্ত ছিল, যার সবচেয়ে উচ্চ স্থানে ছিল ব্রাহ্মণ আর সবচেয়ে নিম্ন স্থানে ছিল শূদ্র। এবারে দেখা যাক এই ভাগটা ঠিক কীরকম ছিল এক্স্যাক্টলি, আর সেটা কি সত্যি বৈষম্যমূলক ছিল। দেখুন, ব্রাহ্মণ বলতে আমরা কাদের বুঝি, মানে যাদের ব্রহ্মজ্ঞান বা জগতের এটার্নাল রিয়েলিটির ব্যাপারে জ্ঞান লাভ হয়েছে। এই জ্ঞান বা নলেজ তারা তাদের সাধনার মাধ্যমে লাভ করেছেন, যা কোনো ফাইন্যান্সিয়াল পারপাস বা অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য নয়। এই জ্ঞান লাভের জন্য তারা তাদের জাগতিক সুখ আর সব ধরনের ভোগবিলাসকে ত্যাগ করেছেন। এই ব্রাহ্মণদের মধ্যে আবার অনেকেই ব্রহ্মচারী ছিলেন, যারা সংসার জীবনের থেকেও দূরে থেকেছেন, যাতে তারা সম্পূর্ণভাবে এই জ্ঞানের সাধনাতে নিজের জীবন উৎসর্গ করতে পারেন। আবার কেউ কেউ সংসার ধর্ম পালন করলেও অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছেন। এদের কোনো জীবিকালব্ধ আয় ছিল না, মানে কোনো জব ছিল না যেখান থেকে তারা অর্থ উপার্জন করতে পারবেন। ইউরোপ আমেরিকাতে যেরকম নলেজের উপরে একটা রয়্যালটির কনসেপ্ট ছিল আর তার থেকে রয়্যালটি ইনকাম ছিল, সেটাও আমাদের দেশের ব্রাহ্মণদের ছিল না। ভিক্ষা বা দানের উপর এদের জীবন চলত। তাই পুরনো গল্পতে হামেশাই আমরা এক গ্রামের দরিদ্র ব্রাহ্মণের চরিত্রকে দেখতে পাই। দরিদ্র হলেও সমাজে এদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হতো, কারণ জ্ঞানের সাধনার জন্য তারা শুধুমাত্র আর্থিক বা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতেন তাই নয়, এদের উপলব্ধ জ্ঞান সময় ও ভৌগোলিক গণ্ডি অতিক্রম করে সমগ্র সমাজকে উপকৃত করত। তাই আমরা দেখতে পাই হাজার হাজার বছর পুরনো বেদ, উপনিষদ, গীতা আজও ওপেনহাইমার, নিলস বোর, হাইজেনবার্গ, কার্ল সেগানের মতো সায়েন্টিস্টদের অনুপ্রেরণা দেয়। বেদ উপনিষদে যা যা বলা হয়েছে তাতে সায়েন্স, ফিলোসফি, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, কসমোলজি, স্পিরিচুয়ালিটি, সোশ্যাল সায়েন্স সব কিছুই পাওয়া যাবে। এই নলেজের পেছনে যাদের অবদান আছে তারাই হলেন এই ব্রাহ্মণগণ, আর তারা সমাজের সবচেয়ে সম্মানিত। আর এই সম্মান অর্জনের পেছনে এদের কোনো বাহুবল বা অর্থবল নেই, শুধু সাধনা আর তপস্যা। কিন্তু পৌরাণিক গল্পে আমরা দেখি এই ব্রাহ্মণদের ছিল অভূতপূর্ব তেজ, মানে এদের অভিশাপের জোর, যেটা তারা লাভ করত তপস্যার বা সাধনার মাধ্যমে। মানে যার জ্ঞান যত বেশি, যার তপস্যার জোর যত বেশি, তার তেজও সবচেয়ে বেশি। সত্যিকারের অভিশাপ কার্যকরী হতো কিনা সেই বিতর্কতে যাচ্ছি না, কিন্তু ব্রাহ্মণদের তপস্যার জোর সম্বন্ধে যে ধারণাটা সমাজে প্রচলিত ছিল, তার থেকে বোঝা যায় যে তখনকার সমাজ জ্ঞানের তপস্যাকে কতটা গুরুত্ব দিত। আজকের দুনিয়াতে এই ব্রাহ্মণ সমাজকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ পয়সা ছাড়া খুব কম লোকই পাওয়া যাবে যারা জ্ঞানের সাধনাতে মগ্ন। কিন্তু ভারতীয় সংস্কৃতি এখনো এই ধরনের মানুষকে সম্মানের চোখে দেখে। আজকের দিনের প্রকৃত ব্রাহ্মণরা হলেন ডক্টর আব্দুল কালামের মতো বিজ্ঞানীরা, যারা অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছেন আর সারা জীবন জ্ঞানের তপস্যাতেই মগ্ন ছিলেন। এরপর সমাজে ক্ষত্রিয়দের সবচেয়ে বেশি সম্মান করা হতো, কারণ এনারা সমাজকে শত্রুদের থেকে রক্ষা করতেন। দরকার পড়লে নিজেদের জীবন দিয়ে এরা ক্ষত্রিয় ধর্ম পালন করতেন। একজন ব্রাহ্মণের অবদান স্থান, কাল, পাত্রর গণ্ডি পেরিয়ে, আর একজন ক্ষত্রিয়ের অবদান তার সময়তে তার সমগ্র রাজ্যবাসীর প্রতি। তাই বলা হয় স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আইজ্যাক নিউটনের অবদান সারা পৃথিবী জুড়ে আর সর্বকালীন, সেখানে আব্রাহাম লিঙ্কনের অবদান টাইম আর জিওগ্রাফির বাউন্ডারিতে লিমিটেড। ক্ষত্রিয়দের পরে সমাজে উঁচু চোখে দেখা হতো বৈশ্যদের, কারণ তারা তাদের এন্টারপ্রেনিয়রশিপ দিয়ে সমাজের প্রসপারিটি আনছে, কিন্তু এদের অবদান রাজ্যের একটা বিশেষ অংশ বা সেকশনের মধ্যে সীমাবদ্ধ। সবচেয়ে নিচে যারা ওয়ার্কিং ক্লাস, মানে শূদ্র সম্প্রদায়, যারা জীবিকার মধ্যে দিয়ে শুধু নিজের আর নিজের পরিবারের দায়িত্ব পালন করছে। তাই এই সম্মানের প্রকারভেদটা পুরোটাই ডিপেন্ড করছে সোসাইটিতে কার কন্ট্রিবিউশন কত, আর সেটাই কি নর্মাল নয়। আচার্য জগদীশচন্দ্র বসুর যে সম্মান, সেটা কি সাধারণ মানুষের সঙ্গে সমান হবে? তাদের মতো বিজ্ঞানীদের নামে রাস্তার নামকরণ হবে, আপনার আমার নামে হবে? তার মানে আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিজ্ঞানীরা কি অপ্রেসার বা অত্যাচারী ছিলেন প্রাচীনকালের ব্রাহ্মণদের ব্যাপারে যেটা বলা হয়ে থাকে? এরকম হাস্যকর যুক্তি, তাই না? এরপরে যেটা বলা হয় যে বর্ণাশ্রম শুধু বৈষম্যমূলকই নয়, এটা একটা হেরিডিটারি, মানে পারিবারিক প্রথা। এর উত্তরে কিছু উদাহরণ দেখা যাক। মহাভারত কে লিখেছিলেন? ঋষি বেদব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন মুনি, যিনি কৈবর্ত বংশের, মানে জেলে বংশের নারী সত্যবতীর সন্তান। সত্যবতী অ্যাকচুয়ালি শূদ্র। রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকিও কিন্তু একজন জন্মসূত্রে শূদ্র।
এরা তাদের কাজের মধ্যে দিয়ে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। মহাভারতে দ্রোণাচার্য ব্রাহ্মণ হলেও ক্ষত্রিয় ধর্ম পালন করে কুরুক্ষেত্রতে যুদ্ধ করেছেন। আবার বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। অন্যদিকে ঋষি বিষর্ভর পুত্র রাবণ যে নিজে ব্রাহ্মণ তো হতে পারেনি, অসুর হয়েছিলেন। মানে আমাদের পুরা কাহিনী বলছে যে ব্রাহ্মণত্ব কোনো জন্মসূত্রে পাওয়া নয়, সেটাকে তপস্যার মধ্যে দিয়ে অর্জন করতে হতো। শূদ্র বংশ থেকে যেমন কেউ ব্রাহ্মণ হতে পারত, আবার ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও কেউ কেউ ক্ষত্রিয় বা কেউ শূদ্র বা কেউ রাক্ষস হতে পারত। এ তো গেল পুরাণের কথা। দেখা যাক আমাদের ইতিহাস কি বলে। হাতে গোনা যেই দুটো ভারতীয় সাম্রাজ্যের কথা আমরা ইতিহাসে পড়ি, তার প্রথমটা হলো মৌর্য সাম্রাজ্য, যার সূত্রপাত চন্দ্রগুপ্ত মৌর্য থেকে, যিনি ময়ূর পালক বংশ মানে শূদ্র বংশে জন্ম, আর গুপ্ত বংশ ছিল অরিজিনালি বৈশ্য বংশ থেকে উদ্ভূত। আরেকটু এগিয়ে আসি, ছত্রপতি শিবাজি, যিনি বিদেশি মুঘলদের আক্রমণের বিরুদ্ধে লড়াই করে এক স্বাধীন ভারতীয় স্বরাজ্যের স্বপ্ন দেখেছিলেন, আর তার ফলস্বরূপ মারাঠা সাম্রাজ্য একদিন ভারতীয়দের মুঘল শাসন থেকে মুক্ত করে একত্রিত করেছিল। সেই শিবাজির পিতা ছিলেন ভোসলে বংশের, যারা আসলে শূদ্র, আর মাতা জিজাবাই ছিলেন যাদব বংশের। ছাবা সিনেমাতে আমরা সম্ভাজিকে দেখেছি। সম্ভাজির পুত্র শাহজি মারাঠা সাম্রাজ্যের ক্ষমতা আস্তে আস্তে পেশোয়া শ্রী বালাজি বিশ্বনাথের হাতে সমর্পণ করেন, যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু ক্ষত্রিয়দের মতো তিনি আর তার পুত্র পেশোয়া বাজিরাও মুঘলদের বিরুদ্ধে নিজেরা লড়াই করে মারাঠা সাম্রাজ্যের বিস্তার করেছিলেন। আরও একটু এগিয়ে আসলে দেখব ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণকারী শ্রী রামকৃষ্ণ দেব কিন্তু শূদ্র বংশের জমিদার রানী রাসমণির বেতনভোগ কর্মচারী ছিলেন। তাই প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত কোথাও কিন্তু বর্ণাশ্রমের সাথে বংশগতি বা হেরিডিটারির সম্পর্কও যেমন পাওয়া যাচ্ছে না, সেরকম সমাজের উঁচু তলাতে শুধু ব্রাহ্মণদের অধিকার এটাও দেখা যাচ্ছে না। আর শূদ্রদের নিচু চোখে দেখার ব্যাপারও ছিল না। সাধারণ মানুষ হিসাবে যে সম্মান চিরকাল সবাই পেয়ে এসছে, তারাও সেটাই পেত। পরবর্তী পয়েন্টটা হলো শূদ্রদের বেদ পাঠের উপর নিষেধাজ্ঞা। দেখে নি এটা কতদূর সঠিক। শ্রীরামচন্দ্র এক শূদ্রকে শাস্তি দেন বেদ পাঠের অপরাধে। এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে ব্রাহ্মণত্ব অর্জন করেনি তার কথা বলা হচ্ছে, কারণ এই উচ্চ মার্গের শিক্ষা তাদের জন্যই অ্যালাউড ছিল যারা ফাইন্যান্সিয়াল গেইনসকে স্যাক্রিফাইস করতে পেরেছে। আজ ইতিহাস সহ সাহিত্য, বিজ্ঞান সব কিছুতেই আমরা বিকৃতি লক্ষ্য করছি, যার কারণ অর্থনৈতিক মুনাফা লাভের জন্য এর পেছনে বিভিন্ন এজেন্ডা কাজ করছে। তাই মুক্তমনা ব্রাহ্মণরা যারা এই জাগতিক ভোগবিলাসের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, তাদের কাছেই বেদ উপনিষদ সংরক্ষিত থেকে যাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে বিশুদ্ধ জ্ঞানে কোনো বিকৃতি প্রবেশ করতে পারেনি। আজকের যুগে আমাদের টেক্সট বুকে যত বিকৃতি, সেই বিকৃতির চিহ্ন মাত্র আমাদের বেদ উপনিষদে দেখা যায় না। ক্ষত্রিয় বা বৈশ্যদেরও বেদ পাঠে নিষেধাজ্ঞা ছিল না, কারণ রাজধর্ম পালন করতে হলে তাদেরকেও সেই মানসিক গঠনটা অর্জন করতে হতো, যেমন আমরা মহাভারতে অর্জুন, ভীষ্ম, দ্রোণাচার্য এদের মধ্যে দেখেছি। আবার সেই যুগের রতন টাটা বা স্টিভ জবসদের মানে বৈশ্যদেরও সেই ভিশনারি লেভেলটার বা থিঙ্কিংয়ের জন্য দরকার ছিল স্পিরিচুয়ালিটি, যার সোর্স ছিল বা আজও আছে সেই বেদ উপনিষদ। আর ওয়ার্কিং ক্লাস মানে শূদ্রদের নিজ নিজ জীবিকা ওরিয়েন্টেড স্কিলের শিক্ষা গ্রহণই রীতি ছিল, আর তাদের শিক্ষার জন্য ছিল রামায়ণ, মহাভারত। সত্যি কথা বলতে গেলে আমাদের মতো সাধারণ লোকজন ভারতীয় হলেও কতজন বেদ উপনিষদ পড়লেও সঠিক বুঝতে ও অনুধাবন করতে পারবো বলুন তো? এই সব টেক্সটের অন্তর্নিহিত অর্থ বুঝতে হলে নিলস বোর বা হাইজেনবার্গ বা রবীন্দ্রনাথের মতো এক লেভেলের একটা ইন্টেলেক্ট দরকার। তাই আমাদের মতো সাধারণ মানুষের জন্য রামায়ণ মহাভারতই শ্রেষ্ঠ, যা সেই যুগে বা আজকের দিনেও আপামর জনগণকে এন্টারটেনমেন্ট করে, শুধু তাই নয়, লোকশিক্ষার কাজও করে। পরবর্তী বক্তব্য হলো বর্ণাশ্রম আর কাস্ট সিস্টেম একই জিনিস। দেখা যাক এই ধারণাটা কতটা যুক্তিযুক্ত। এই স্কিল ডেভেলপমেন্টের বা দক্ষতার বিকাশ সাধনের বিষয়টি আরম্ভ হতো গুরুমুখী বিদ্যার মধ্যে দিয়ে, গুরুগৃহে থেকে। এই ব্যাপারটা আরও বেশি করে কার্যকরী হতো যদি সেই গুরু বা পরিবার বা নিজের গোষ্ঠীর মধ্যেই কেউ হতো। এটা নয় যে গুরু শিষ্যকে একই পরিবারের মধ্যে হতে হবে,
কিন্তু গুরুগৃহের পরিবেশই স্কিল ডেভেলপমেন্টের জন্য অনুঘটক বা ক্যাটালিস্টের কাজ করে। প্রাচীন যুগে এই ব্যাপারটা সমাজের সমস্ত ধরনের জীবিকার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। যে যুদ্ধ করে, যে তাঁত বোনে, রেশম বোনে, যে মৃৎপাত্রতে শিল্পকর্ম ফুটিয়ে তোলে, যে তামা বা ব্রোঞ্জে বা পাথরের মূর্তি বানান, যিনি সঙ্গীত সাধনা করেন, তারা সবাই তাদের কাজে পারদর্শী হয়ে ওঠেন সেই রকম গুরুগৃহের শিক্ষার মধ্যে দিয়ে। এভাবেই আস্তে আস্তে একটা গোষ্ঠী বা ক্ল্যান তৈরি হয়েছে, যারা পারস্পরিক বিনিময়ের মধ্যে দিয়ে নিজেদেরকে ঋদ্ধ করেছেন। আজও কি আমরা দেখি না যে ডাক্তারদের নিজেদের মধ্যে একটা সোসাইটি, বিজনেসম্যানদের আলাদা সোসাইটি, সেই রকমই মিউজিশিয়ানদের আলাদা সোসাইটি, অভিনেতাদের সবারই আলাদা আলাদা সোসাইটি, যেখানে সেম প্রফেশনের লোকজন নিজেদের মধ্যে সোশ্যালাইজ করে, নেটওয়ার্কিং করে, এক্সপিরিয়েন্স শেয়ার করে। এটা কি খুব অ্যাবনর্মাল? হার্ভার্ড গ্র্যাজুয়েটদেরও নিজেদের একটা সোসাইটি আছে। এই যে ডিফারেন্ট ক্ল্যানগুলো তৈরি হয়েছিল, সেগুলোই পরে ব্রিটিশ রাজত্বকালে সারনেম বা পদবীর ব্যবহার বাধ্যতামূলক হয়। তখন কেউ তাদের প্রফেশন, কেউ জায়গার নাম, কেউ পূর্বপুরুষদের নাম ইত্যাদিভাবে পদবী অ্যাডপ্ট করেন। কিন্তু জানবেন, এই পদবী বা কাস্ট সিস্টেম ব্রিটিশরা আসবার আগে পর্যন্ত বাধ্যতামূলক ছিল না। রাম, অর্জুন, কৃষ্ণ এদের কোনো পদবী ছিল না। অশোক, বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, শশাঙ্ক কেউই পদবী ব্যবহার করতেন না। পদবী ব্যবহারের শুরু গত 1000 বছরের, কিন্তু সেটা ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক হয়েছে ব্রিটিশ টাইমে এসে। আর পদবী বেসড কাস্ট সিস্টেমের শুরুও তখন থেকেই। কিন্তু প্রফেশনের ব্যাপারটা কোনো কালেই কাস্ট ডিপেন্ডেন্ট ছিল না বা পারিবারিক ছিল না। পারিবারিক পেশাকে গ্রহণ করাটা সুবিধাজনক ছিল, কিন্তু সেটারও ব্যাপারে কোনো রেস্ট্রিকশন এখনও নেই, আগেও ছিল না। তার হিস্টোরিক্যাল এভিডেন্স আগেই দিয়েছি। এবার সঙ্গে এটাও বলবো যে এই যে এত হাজার হাজার বছরে আমাদের ইতিহাস, তাতে কোথাও কোনো বিচ্যুতি বা বিকৃতি হয়নি তা নয়। মনে রাখতে হবে, আমাদের দেশ অনেক আক্রমণ, অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে গেছে, যেটা অন্য কোনো সভ্যতা হয়তো যায়নি। আর তার ফলস্বরূপ সমাজের পরিবর্তন হয়েছে। কিন্তু সার্বিকভাবে সেই বিকৃতিগুলোই আমাদের সমাজের একমাত্র পরিচয় কিন্তু নয়। সব কিছুর পরে বাকি থাকে WH কোশ্চেনের হু আর হোয়াই, মানে কে আর কেন, এই দুটো প্রশ্নের উত্তর খোঁজে। যখন সব এভিডেন্স অন্য কথা বলে, তখন আমাদের সভ্যতা নিয়ে এরকম প্রোপাগান্ডা কেন করলো ব্রিটিশরা আর তারপরে কমিউনিস্ট হিস্টোরিয়ানরা? আর যদি একটা বৈষম্যমূলক সমাজ সত্যিই থেকে থাকতো আমাদের, তাহলে কি আমরা আমেরিকার বুকে যেরকম সিভিল ওয়ার দেখেছি, ইউরোপে ফরাসি বিপ্লব দেখেছি, রাশিয়াতে জারদের পতন দেখেছি, ভারতের স্বাধীনতা আন্দোলন দেখেছি ইংরেজদের বিরুদ্ধে বা মোগলদের বিরুদ্ধে, সেরকম কি আমরা প্রাচীন যুগে অ্যাটলিস্ট কিছু বিপ্লব বা কিছু আন্দোলন বা সিভিল ওয়ার কিছু দেখতাম না? আসলে ব্রিটিশদের দরকার ছিল ভারতকে হরাইজেন্টালি, ভার্টিক্যালি নানাভাবে ভাগ করা। তাই হিন্দু ভার্সেস মুসলমান, আর্য ভার্সেস দ্রাবিড়, ব্রাহ্মণ ভার্সেস শূদ্র, এই গল্পগুলো তৈরি করবার দরকার ছিল। আর মার্কসিস্ট হিস্টোরিয়ানদের উদ্দেশ্য ছিল ভারতে কমিউনিজমের বা মার্কসিজমের প্রসারের জন্য মার্কসের ক্লাস স্ট্রাগল থিওরিকে কোনো রকমভাবে এখানে ফিট করে দেখানো, সেই গরু রচনার মতো সব কিছুতেই সেই এক থিওরি গুঁজে দেওয়ার চেষ্টা। কিন্তু আপনি স্বাধীন ভারতের মুক্তমনা মানুষ হিসাবে আপনিও কি সেই ফাঁদে পা দেবেন, নাকি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের ভারতীয় সংস্কৃতিকে প্রামাণ্য তথ্যের উপর ভরসা করে অন্যভাবে বিশ্লেষণ করবেন? আজকের ভারতীয় সংস্কৃতি এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে আরও কিছু নতুন তথ্য, আরও কিছু অ্যানালিসিস নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। নমস্কার।